সামনে খারাপ টাইম, এই টাইমে ডক্টর ইউনূস স্যার থাকুক প্লিজ স্যার। যদি কিছু না মনে করেন, হ্যাঁ স্যার, অনেক রকম সমালোচনা হবে, হোক, তারপরও আপনি মাইনা নেন, কারণ আপনি হচ্ছেন বিশ্ব নাগরিক। হ্যাঁ, আপনি হলেন বিশ্ব নাগরিক, আমরা হইলাম বাংলাদেশের নাগরিক, আপনি বিশ্ব নাগরিক, আপনাকে দরকার আছে এই দেশের জন্য, যার জন্য এই কথাগুলো বলতেছি। আর মূল লক্ষ্য কোনটা? জুলাইকে পাহারা দিবেন, জুলাই স্বীকৃতি আপনি আইনা দিবেন। ওনারা তো না ভোট দিয়ে ফেল করছে, তাই না? আমরা হ্যাঁ ভোট দিয়ে পাস করছি, তাহলে আমাদের এই স্বীকৃতিটা কোথায়? সেই স্বীকৃতির জন্য গণভবনে যাওয়া উচিত আমাদের ডক্টর ইউনূস স্যারকে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাইদের উত্তরসূরি বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। শুধু একটা কথাই আমি তারেক রহমানের সরকারকে বলবো, দেশটা জনগণের, কারো বাপের না, কারো বাপের হইতেও দেব না। এটাই ফাইনাল কথা, এটাই আজাদি। ভারত যেতে চাইছিলাম। হ্যাঁ? ভারত পালায়া। ভারত চলে যেতে চাইছিলি? ভারতে যাওয়ার জন্য কি কোনো দালাল ধরছিলি? কোন দিক দিয়ে, কোন বর্ডার দিয়া? দিনাজপুর। এর আগে কোথায় ছিলি? এই যে এখানে যা আসছস, এর আগে কোথায় ছিলি? প্রথমে কোথায় পালাইছিলি? ঘটনা পড়েছিলাম হ্যাঁ, পাঁচজনা কার বাসায়? আপাদের বাসা। আর এরপরে এরপরে ছাত্রলীগে তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, শতকাল নাজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষাতে রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংঘটিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, তাদেরকে আমরা মানুষই মনে করি না। দর্শক, গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মাঝে একটি হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকা ছাত্রলীগ তারা ক্যাম্পাসে পোস্টার মেরেছে। সেই পোস্টারে জেলে যারা রয়েছে তাদেরকে রাজবন্দী বলে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। এর প্রতিবাদে ডাকসু নেতারা বেজায় খেপেছেন এবং তারা ডাকসু থেকে প্রশাসনের কর্মকর্তাদের অফিস ঘেরাও করেছেন, তাদের কাছে দাবি জানিয়েছেন। তারপরে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে কুত্তার মতো পিটানোর ঘোষণা দিয়েছেন। জামাত ইসলামের ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন। জামাত যদি ফু দেয় উড়া যাবেন। আপনারা দেখবেন সামনে মানুষ জুতা দিয়ে তারপরে গদি থেকে নামাবে। যেভাবে দেশ চালাচ্ছেন এইভাবে দেশ চলুক। এইটা অন্তত এইবারের এই পরিস্থিতিতে এসে এরকম নির্বাচনে একটা সরকার এসে এরকমভাবে দেশ চালাবে, এটাই দেশের মানুষ চায় নাই। জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে গেছে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ঘরে, সর্বত্র আলাপ একটাই, জামাতের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। এটা ইতিহাসের একটা মাইল ফলক। দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। আমি এই দৃশ্য দেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, একটু গবেষণা করার চেষ্টা করলাম যে ইতিহাসে এরকম কখনো ঘটেছে কিনা যে বিরোধী দলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে সংস্কারের জন্য। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসলে আমি ভাগ্যবান, সত্যি আমি ভাগ্যবান। ওনাদের যোগ্য না, কিন্তু আমি সত্যি আমি যোগ্য না। অনেক জ্ঞানী লোক। এর মধ্যে জানেন একজন সচিবের সাথেও কথা হইলো। সারা জীবন যেভাবে যাই না আসছি সচিবদেরকে, ওনার কথাবার্তা তা মনে হয় নাই, কারণ উনি জামাত ইসলাম করে। জামাত ইসলামের মানুষগুলোর সাথে না মিশলে আপনি বুঝতে পারবেন না। সত্যি অহংকার। আমার মতো একজন ফিল্ম ডাইরেক্টরকে এতটা পাত্তা না দিলে কি যায় আসে বলেন? কিন্তু দিছে, কারণ ভালোবাসা জানাইছে, চাইবা রাখে নাই, যেহেতু অহংকার নাই। প্রশংসাটা কি আবার বেশি হয়ে যাইতেছে? না, একদম বেশি না। আপনারা মিশলেই বুঝতে পারবেন। আর আমি ইদানিং কেন মিশতেছি? যেহেতু ওনাদের নিয়ে কথাবার্তা বলি, যার জন্য দাওয়াত পাই। ধরে নিতে পারেন জামাতের পক্ষে কথা বলি। হ্যাঁ ভাই, মানুষ নিরপেক্ষ এটা আমি বিশ্বাসই করতে চাই না, একদমই না। কেউ নিরপেক্ষ না। যার যেটা ইচ্ছা ভাই সেটা বাইচা নিবে, তার নিজের মর্জি। এটা নিয়ে কোনো কথা বলার কারো অধিকার নাই। আর কথা বললে কি বাজায় আসে? মার্কেটে তো বহু রকম কথা শুনলাম, তাই না? ডক্টর ইউনূস পালায় চলে গেছে, সমস্ত উপদেষ্টা কোটি কোটি মানে কি হাজার কোটি টাকা মাইরা দিছে। দুদকে মামলার ভারে দুদকের সবাই রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে, ছুটির দিনও কাজ করতেছে। এত অভিযোগ, কত কিছুই শুনতেছি, তাই না? আবার এটাও শুনলাম ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রপতি হতে যাচ্ছে বিএনপির পক্ষে থেকে, এবং জামাতও এটাকে সাপোর্ট দিছে, এনসিপিও সাপোর্ট দিছে। এগুলোও শুনতেছি চারিদিক থেকে। আবার এরকমও তো শুনতেছি জুলাইয়ের বিচার করা হবে। জুলাইয়ের মহাকইরা যারা থানা পড়াইছে, জ্বালাইছে, যা ঘটনা ঘটছে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এইটাও তো শুনতেছি, তাই না? আবার এইটাও শুনছি এয়ারপোর্টে পাহারা বসাই দিছে, কেউ যেন পালাইতে না পারে। আবার এইটাও শুনতেছি রাষ্ট্রপতি হইতে যাচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যার। কত রকম কথা ভাই ব্রাদার। এইসব কথা হলো রাজনৈতিক কথা।
চাপে রাখার জন্য কথা। আমি এমন ভাবে কথা বলবো আপনার মধ্যে একটা ভয় ঢুকাই দেবো, হ্যাঁ, একটা ভয় ঢুকাই দেবো যে ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে, আমার লোকজনকে নিয়ে বেশি সমালোচনা করলে, তাহলে কিন্তু আমি ওই জুলাই থানাতে আগুন দেওয়ার ব্যাপারটা সামনে নিয়ে আসুম, পুলিশ হত্যার বিচারটা সামনে নিয়ে আসুম। সাবধান, বুঝছেন? তার মানে মুখ বন্ধ করতে চায়। আপনি প্রশ্ন করতে পারেন, না না না, মির্জা ফখরুল সাহেব বলছে এটা বিচার করবেই তারা। হ্যাঁ, করুক, ওনারাই তো দাবি করে, ওনারাই মাস্টার মাইন্ড। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ওনারা। এরকম না হলে 10টা প্রমাণ তো আমি দিতে পারবো, ভিডিও প্রমাণ ভাই। এই প্রমাণগুলো আপনাদের কাছেও আছে, সবাই কাছে, তাই না? এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, উনিও তো জুলাইয়ের পক্ষে, ওনার অনেক ভিডিও আছে, জুলাইয়ের পক্ষে কথা বলছে। মির্জা আব্বাস সাহেব কাইন্দা কাইটা জুলাইয়ের পক্ষে কথা বলছে। আমাদের রেজভি সাহেব কান্নাকাটি কইরা, মাসুম বাচ্চা বইলা চিৎকার কইরা, কান্না কইরা জুলাইয়ের পক্ষে কথা বলছে। ওনারা তো দাবি করে ওনাদের 425 জন শহীদ হয়েছে, তাই না? তার মানে কি আগে কোনটা করা উচিত? এই যে 425 জন ওনাদের শহীদ হয়েছে, কারা মারলো সেটা তো আগে বিচার করা উচিত, তাই না? তারপরে বিচার হবে ওই যে থানায় আগুন দিছে কিনা। দুইটা বিচারই হোক না, হইতে অসুবিধা কি? আসলে ভাই কেউ কোনো বিচারই করবে না। যদি বিচারই করতো 18 মাস, এই যে ডক্টর ইউনূস স্যার একটা বিচার টাইনা নিয়ে আসলো, একটা কাঠামো তৈরি কইরা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে, এর মধ্যে তো রায় হয়ে গেল, রাজ সাক্ষী হইলো, সবকিছু তো ভাই অনলাইনে দেখলাম আমরা, লাইভ বিচার হইতে দেখছি না? সেগুলো তো আগে চলমান হইতে হবে, তারপরে না এইসব বিচার হইতে হবে। তার মানে কি এই পুরনো কথা টাইনা আনতেছে কেন? ভয় দেখানো। এই বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, হ্যাঁ, অনেক বাড়াবাড়ি করে না, অনেক কথা বইলা ভালো না। বিশেষ করে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, ওর মুখের মধ্যে তো কোনো ব্রেকই নাই। হ্যাঁ, ব্রেক বইলা কোনো কিছুই নাই আর মুখের মধ্যে, বরবর বরবর কইরা বলতে থাকে। কিন্তু যা কিছুই বলুক না কেন তার একটা অর্থ থাকে, কিন্তু একেবারে বেহুদা কথা বলে না। কথাগুলো যদি মন দিয়া শুনেন এর মধ্যে অনেক সত্য লুকায় আছে। তবে সবচেয়ে বড় সত্যটা কি? সেই সত্যটা হলো ডক্টর ইউনূস স্যার ছপ্পু সাহেবের চেয়ারে বসে কিনা। হ্যাঁ, মাননীয় রাষ্ট্রপতি ছপ্পু সাহেবের চেয়ারে আমাদের ডক্টর ইউনূস স্যার বসে কিনা। বিএনপির পক্ষে থেকে তো চায় এবং বিরোধী দল চায়, এনসিপিও মনে মনে চায়। কেন চায় এটা তো সোজা অঙ্ক, বুঝতেই পারতেছেন। দেখেন খলিল সাহেব যখন চলে গেল ওইখানে, খলিল সাহেবকে তো ওনারা পছন্দ করতো না। খলিল সাহেব নিয়ে যেসব বক্তব্য দিছে, হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখলে খালি আমার হাসি পায় এখন। কারণ রাজনীতির শেষ কথা নাই তো, যার জন্য ওগুলা মনে রাখতে নাই। এখন নতুন যা কিছু সামনে আসবে তা নিয়ে ভাবতে হবে। এই যে খলিল সাহেব গেছে, এই খলিল সাহেব কি যাওয়ার আগে ডক্টর ইউনূস স্যারের জিজ্ঞেস করে নাই? এর আগে একটা ভিডিওতে এই ব্যাপারে আলাপ করছি, নিশ্চয়ই জিজ্ঞাসা করছে স্যার ওরা যাইতে বলতেছে আমি যাবো কিনা। কারণ খলিল সাহেব তো বলছে আমার নিজের ইচ্ছায় আমি বিএনপিতে আসি নাই। তার মানে কেউ তাকে যাইতে বলতেছে, ডাকতেছে, আর ওনারা তো পছন্দ করে না, তারপরও ওনাদের ঘরের মধ্যে ঢুকতে পারতেছে। কোন পাওয়ারে? হ্যাঁ, কোন পাওয়ারে? তার মানে কি জানেন, ওই যে চুক্তিপত্র হয়েছে আমেরিকার সাথে, সেসব চুক্তিপত্রগুলা যেন ঠিক মতো পাহারা দিয়া রাখা যায়, এদিক সেদিক যেন না করতে পারে। ওই চুক্তির সঙ্গে একজনকে ঢুকাই দিল, মানে আমাদের খলিল সাহেবকে ঢুকাই দিছে। আর খলিল সাহেব গেছে এখানে ডক্টর ইউনূস স্যারের অনুমতি নিয়ে। ডক্টর ইউনূস স্যার না বললে উনি জীবনেও যাইতো না। এই অঙ্কে থেকে মনে হয় ডক্টর ইউনূস স্যার যাইতে পারে, ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রপতি হইতে পারে বিএনপির। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ভাই নতুন কথা বলবো এখন, কিন্তু আগে কিন্তু আমি বলছি যে না, ডক্টর ইউনূস স্যার কোনোদিনই যাবে না, কোনোদিনই রাষ্ট্রপতি হবে না বিএনপির। কারণ উনি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, এই রাজনীতির সাথে আর জড়াবে না নিজেকে। কিন্তু এখন বলবো ওনার যাওয়া উচিত। হ্যাঁ, ওনার যাওয়া উচিত। কেন জানেন? দেখেন ইরান চারিদিকে আক্রমণ করে বসছে অলরেডি, আপনারা দেখতেছেন, যুদ্ধ লেগে গেছে। কিন্তু এই যুদ্ধের ধামামা বাজবে কোথায় জানেন? আমাদের রান্নাঘরে। রান্নাঘরে এসে এফেক্ট করবে তো। এই কিছুদিনের মধ্যে দেখবেন তেলের দাম, ওইটার দাম, সেটার দাম সব কিছু বাড়তে থাকবে, আবার দেশ একটা অস্থিরতার দিকে যাবে। এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারকে যদি বিএনপির রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট বানানো যায় ভাই, তাহলে তো ভাই একদম খেলা জমা যায়। হ্যাঁ, বিএনপি জিতা যাবে আমি মনে করি। এবং ওই যে অনেকে বলে না ভাই বিএনপি 1 বছর টিকবে, 2 বছর টিকবে, না, ডক্টর ইউনূস স্যার যদি যায় একদম পাক্কা 5 বছর টিকবে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই দল শক্ত হয়ে বসে যাবে, একদম শক্ত হয়ে বসে যাবে, কেউ সরাইতে পারবেন না। কারণ বিরোধী দল তো ওই পুরনো রাজনীতি করবে না, বাসে আগুন দেবে না, রাস্তায় গাড়ি ভাঙবে না, রাস্তায় মানুষকে পেরেশান করবে না। ওনারা যা কিছু রাজনীতি করবে ওই সংসদের ভিতরে। হ্যাঁ, যদি একেবারেই বনিবনা না হয় তখন রাস্তায় নামবে। আর ডক্টর ইউনূস স্যার যদি বিএনপির সাথে থাকে তাহলে কি রাস্তায় নামার দরকার হবে? দেখেন শোনা যাচ্ছে এনসিপি, জামাত কারোই কোনো আপত্তি নাই ডক্টর ইউনূস যদি বিএনপির রাষ্ট্রপতি হয়। তার মানে কি জানেন, আমরাও একজন পাহারাদার পাঠাচ্ছি জুলাইয়ের জন্য কোনো ক্ষতি না করতে পারে। আর উনি যখন ওই চেয়ারে বসবে নিশ্চয়ই ওই পাওয়ারটা নিয়েই তো বসবে, যেভাবে হ্যাঁ না ভোটের ভিতর দিয়ে আমরা প্রেসিডেন্টকে পাওয়ার দিছি, ওই পাওয়ারটা না পাইলে উনি কি ওই চেয়ারে বসবে? আর উনি ওই চেয়ারে বসার পর জুলাইকে নিয়ে কোনো রকম 6-9-9-6 খেলতে পারবে বিএনপি? নিশ্চয়ই পারবে না। এরকম একটা পাহারাদার আমরাও দিতে চাই, এটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। হ্যাঁ ভাই, কারো অমঙ্গল কামনা করতে নাই, দেখি না ভালোভাবে দেশটা চালাক না। কারণ কি ভাই ব্রাদার,
জামাত ক্ষমতা না পায় তো কোনো আফসোস করতেছে না? জামাতকে দেখছেন কোনো আফসোস করতে, মাতাম করতে দেখছেন যে আমরা হাইরা গেছি, কেন হাইরা গেলাম, রাস্তায় নেমে গেলাম, এই নির্বাচন ঠিক হয় নাই, হামলা করো, মিছিল করো, এর মধ্যে কি ছিল? না। তার মানে কি জানেন, ওই যে আগে গেলে বাগে খায়, পিছিয়ে গেলে সোনা পায়, ওনারা ইচ্ছা করে পিছিয়ে যাইতে পারে, এরকম মতো শোনা যাচ্ছে যে ওনারা ইচ্ছা করে পিছিয়ে যায়, ওনাদেরকে আগে দিছে দেশ চালাবার জন্য। এই যে ইরান থেকে যে মিসাইল গুলো মারতেছে না, এটার এফেক্ট এসে পড়বে রান্নাঘরে, এটার এফেক্ট এসে পড়বে বাজারে, এটার এফেক্ট সারা দেশে আসবে ভাই। সামনে খারাপ টাইম, এই টাইমে ডক্টর ইউনূস স্যার থাকুক প্লিজ স্যার, যদি কিছু না মনে করেন। হ্যাঁ স্যার, অনেক রকম সমালোচনা হবে, হোক, তারপরও আপনি মাইনা নেন, কারণ আপনি হচ্ছেন বিশ্ব নাগরিক। হ্যাঁ, আপনি হলেন বিশ্ব নাগরিক, আমরা হইলাম বাংলাদেশের নাগরিক, আপনি বিশ্ব নাগরিক, আপনাকে দরকার আছে এই দেশের জন্য, যার জন্য এই কথাগুলো বলতেছি। আর মূল লক্ষ্য কোনটা? জুলাইকে পাহারা দিবেন, জুলাই স্বীকৃতি আপনি আইনা দিবেন। ওনারা তো না ভোট দিয়ে ফেল করছে, তাই না? আমরা হ্যাঁ ভোট দিয়ে পাস করছি, তাহলে আমাদের এই স্বীকৃতিটা কোথায়? সেই স্বীকৃতির জন্য গণভবনে যাওয়া উচিত আমাদের ডক্টর ইউনূস স্যারকে। আরেকটা কারণে যাওয়া উচিত, চিকনে একটা প্রতিশোধ। হ্যাঁ, চিকনে একটা প্রতিশোধ। বর্তমান রাষ্ট্রপতি যেসব কথাবার্তাগুলো বলছে, সেটার একটা কঠিন জবাব দেওয়া হয়। হ্যাঁ, উনি যাকে অপরাধী বানাইতে চাইছেন, উনি এসে উনার চেয়ারে বসে পড়ছে। বিরাট বড় একটা প্রতিশোধ না? যাই হোক, প্রতিশোধের চেয়েও বড়, দেশের জন্য ভালো হবে। জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে গেছে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ঘরে, সর্বত্র আলাপ একটাই, জামাতের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। এটা ইতিহাসের একটা মাইল ফলক। দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। আমি এই দৃশ্য দেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, একটু গবেষণা করার চেষ্টা করলাম যে ইতিহাসে এরকম কখনো ঘটেছে কিনা যে বিরোধী দলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। না, দিস ইজ ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি। হ্যাঁ, অতীতে জামাত ইসলামের ইফতার মাহফিলে খালেদা জিয়া গিয়েছেন, কিংবা সরকারি দলের ইফতার মাহফিলে বিরোধী দলের প্রতিনিধি গিয়েছেন, বিরোধী দলের ইফতার মাহফিলে সরকারি দলের প্রতিনিধি গিয়েছেন, মন্ত্রীদের ইন্টারাকশনের অনেক তথ্য আমি পেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলের ইফতার মাহফিলে হাজির হয়েছেন, দিস ইজ ফার্স্ট টাইম। তবে দাওয়াত দেওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু উপস্থিতির ঘটনা এই প্রথম। এজন্য ক্রেডিট তারেক রহমানের। এবং এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার গভীর তাৎপর্য রয়েছে রাজনীতিতে। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আওয়ামী ফেসিস্টটা নেই, থাকবে না। এই ইফতার মাহফিলের যে দৃশ্য, এটা দেখে সরকারি দল, বিরোধী দল, পারস্পরিক প্রতিদ্বন্দ্বী, এটা মনে হয়নি। আমি একটা ইউরোপ আমেরিকার একটা সভ্য কালচারের ঘ্রাণ পেয়েছি এখান থেকে। এক বিরল দৃশ্য, বিরল ইতিহাস। বিএনপি জামাতের মধ্যে এক বিরল সমঝোতা হয়েছে, সেটা এখানে স্পষ্ট হয়েছে। কি সেই সমঝোতা? যে সেই পুরনো রাজনৈতিক কালচার, সরকারি দল বিরোধী দল ধাওয়াধাওয়ি করো, একে অপরকে মারো, সরকারি দলকে কথায় কথায় ডিস্টার্ব করো, বিরোধী দলকে ধরো, এটা বিএনপিও করবে না, জামাতও করবে না। এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনকি শুধু ইটস নট অনলি বিটুইন জামাত ইসলামী অ্যান্ড বিএনপি, নট অনলি বিটুইন তারেক রহমান অ্যান্ড ডাক্তার শফিক রহমান, amongst all political parties existing in Bangladesh now, except আওয়ামী লীগ and their দোসর। দর্শক, এখানে দেখেন, আমরা শুধু প্রধানমন্ত্রী জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন এটা দেখছি, অন্যদিকে এনসিপির একটা ইফতার মাহফিলে গিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম, যাকে এনসিপির লোকজন চান্দা, আল্লামা রবিউল ইসলাম চান্দাবাজি, নানান ভাষায় কথা বলেন। এর মানে সমালোচনা আছে, এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান আছে এই সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলামের, কিন্তু তিনি এনসিপির ইফতার মাহফিলে গিয়েছেন। এবং এই বাংলাদেশটা আর আগের বাংলাদেশ নাই, এটা নতুন বাংলাদেশ, এটা একটা সমঝোতার বাংলাদেশ। হ্যাঁ, এই সমঝোতা, এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি হয়েছে যে না, তার বাংলাদেশটাকে গড়ে তুলবে। এখানে এই জন্য আমরা সরকারি দলের প্রাণখুরি সমালোচনা করছি। বিএনপির একটা শক্তিশালী গ্রুপ আমাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আমি বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে যেটা দেখলাম, যে না, তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং ওয়েলকাম করছে যে সমালোচনা যত ইচ্ছা তত করো, কোনো সমস্যা নেই। সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ, হাজারো ব্যর্থতা। এখানে জামাত ক্ষমতা আসলে যে একদম রাতারাতি সব উন্নত হয়ে যেত তা না, অনেক সমস্যা হয়তো একটু তাড়াতাড়ি সমাধান হতো, দুর্নীতি থাকতো না, আন্তরিকতা, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানুষেরই তো সমস্যা, বাংলাদেশের মানুষের কালেকটিভ ডেভিয়েশন, সেই জায়গায় অবস্থার একদম কাঙ্ক্ষিত মানের উন্নতি হতে সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখছি সত্যি অসাধারণ। জনাব তারেক রহমান জামাতের ইফতার মাহফিল গিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান বিএনপির ইফতার মাহফিলে যাবেন। এই দৃশ্য দেখে পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দের বন্যা, এবং তাদের মধ্যে যে বিভেদ, যে দূরত্ব, এটা অর্ধেক কমে গেছে শুধু এই ছবি দেখে। ইউনিয়ন পর্যায়ে, একদম উপজেলা, জেলা পর্যায়ে বিএনপির ইফতার মাহফিল এখন জামাতকে দাওয়াত দিবে, জামাতের ইফতার মাহফিল এখন বিএনপিকে দাওয়াত দিবে, এবং বিভিন্ন প্রোগ্রামে, বিএনপির প্রোগ্রামে জামাতকে দাওয়াত দিবে, জামাতের প্রোগ্রামে বিএনপিকে দাওয়াত দিবে। এই দৃশ্য এখন থেকে শুরু হবে, এবং তারেক রহমান, শফিকুর রহমান এই দৃশ্যের সূচনা করলেন। এটা যদি করতে পারে, ডেফিনেটলি বিএনপি অনেক ভুল করবে এবং করছে, সমালোচনা হবে, কিন্তু সরকার পতন করো, রাজপথে নামো, একদম উল্টে ফেলো না, এটা হবে না। সত্যিকার অর্থেই বিরোধী দলের সহযোগিতা পাবে, কোঅপারেশন পাবে সরকারি দল। অতএব এই বিরল দৃশ্য শুধু একটা ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, এটা সরকারি দল বিরোধী দলের সংঘাত পরিবর্তন,
এটা নতুন বাংলাদেশের প্রমাণ। এটা বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতার স্পষ্ট প্রমাণ, সোশ্যাল কন্ট্রাক্ট। বিএনপি জামাত এনসিপিও এখানে আছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সামাজিকভাবে ফিরবে ডেফিনেটলি, কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হতে পারে না, ফোর্থ ফিফথ দল হিসেবে থাকবে। তাও শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ থাক, এটাও খারাপ না। তো দর্শক, তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের ইফতার মাহফিলে, এটাও অসাধারণ বক্তব্য, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। অবশ্যই তারেক রহমান আরেকটু প্রস্তুতি নিয়ে আসলে ভালো হতো। দলের নাম, দলের নেতাদের নাম তিনি উপস্থিত বা মুখস্থ বক্তব্য দেন, এটা ঠিক আছে, কিন্তু মুখস্থ বক্তব্য দিলেও, মানে লিখিত বক্তব্য দেন না নর্মালি, সরাসরি বক্তব্য দিলেও আগে গাড়িতে বসে প্র্যাকটিস করা আছে, অথবা কি বলবেন এটা সাজানো আছে, আমরা তো জানি, আমরা তো বক্তব্য দিই। তো এই জন্য তারেক রহমান আরেকটু প্রস্তুতি থাকলে ভালো হতো। যেমন কিছু কথা এটা থাকলে ভালো হতো, যেমন জামাত ইসলামের নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারেনি, বাংলাদেশ জামাত ইসলাম না, বাংলাদেশ জামাতে ইসলামী। তো এটা বলা উচিত, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির, মানে এই উচ্চারণটাও এগুলো যথাযথভাবে বলতে পারেনি, গুলিয়ে ফেলেছেন। এগুলো একজন স্মার্ট, তারেক রহমান কিন্তু স্মার্ট প্রাইম মিনিস্টার। আমরা ইন্টারপ্রাইজ বলি আর যাই বলি না, কিন্তু সুপার স্মার্ট প্রাইম মিনিস্টার। আমি ভেবেছিলাম যে তার ইংরেজিতে লেখিংস আছে, কিন্তু না, অত্যন্ত চমৎকার ইংরেজি বলেন এবং সুপার স্মার্ট প্রাইম মিনিস্টার, কোনো সন্দেহ নেই। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইট। সমালোচনা করবো, কিন্তু তিনি চলন বলনে ভাবে চেহারায় একদম ইউরোপ আমেরিকার ইয়াং প্রাইম মিনিস্টারদের মতো একটা ছাপ লক্ষ্য করছি। তো এই জন্য একটু প্রস্তুতি নিলে আরো ভালো হবে মনে হয়। তো এখানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্য দিয়েও একটা নতুন বাংলাদেশের বার্তা প্রতিচ্ছবি দেখা যায়। সেখানে স্পষ্টতই যে রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ তাকিয়ে আছে, দেশ গড়তে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং ত্যাগের কথা এমন ভাবে তারেক রহমান বক্তব্য দিয়েছেন, মনে হয় যেন সেই বিএনপি জামাত যখন জোট ছিল, জোটের মিত্র হিসেবে যখন একদল আরেক দল ইফতার মাহফিলে যেত, তখনকার যেরকম কথা বলতো, তারেক রহমান অনেকটা এরকম কথা বলেছেন। ত্যাগের যে ইতিহাস, এই গণতন্ত্রের উত্তরণের জন্য যে এত ত্যাগ, মানে বিএনপি জামাত যৌথভাবে সফল হয়েছে, বিজয়ী হয়েছে। এই নির্বাচনে বিএনপি জিতেছে, জামাত জিতেছে, কেউ হারেনি। এটাই বাস্তবতা। হেরেছে ফেসিবাদ, হেরেছে ষড়যন্ত্রকারীরা, বিএনপি জামাত জিতে গেছে। তারেক রহমানের বক্তব্যে ঠিক এরকম একটা প্রতিচ্ছবি ছিল। তো আমার মনে হয় মাঠ পর্যায়ে বিএনপি যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এদেরকে দমন করতে পারলে বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে যাচ্ছে। দর্শক, গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মাঝে একটি হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকা ছাত্রলীগ তারা ক্যাম্পাসে পোস্টার মেরেছে। সেই পোস্টারে জেলে যারা রয়েছে তাদেরকে রাজবন্দী বলে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। এর প্রতিবাদে ডাকসু নেতারা বেজায় খেপেছেন এবং তারা ডাকসু থেকে প্রশাসনের কর্মকর্তাদের অফিস ঘেরাও করেছেন, তাদের কাছে দাবি জানিয়েছেন। তারপরে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে কুত্তার মতো পিটানোর ঘোষণা দিয়েছেন। এরকম যেমন দেখেছি, এই দুইটা ঘটনা যেমন দেখেছি, তেমনি আমরা দেখেছি যে আজকে শিবিরের একটা অনুষ্ঠানে জুলাই 24 জুলাই আন্দোলনে তাদের ভাষায় জুলাইয়ের যত শহীদ, সমস্ত শহীদই সাইদির আদর্শে আদর্শিত, এরকম ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি যে আদর্শ লালন করতেন, সেই আদর্শ লালন করত জুলাই আন্দোলনে নিহত, মানে তাদের ভাষায় জুলাই শহীদরা সবাই সাইদির আদর্শ লালন করত। চলুন একটু এই মজার ব্যাপারগুলো আলোচনা করে দেখি। ছাত্রলীগের পোস্টার, তার প্রতিবাদে তাদেরকে কুত্তার মতো পেটানোর কথা, এই ব্যাপারগুলো নিয়ে কি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলো ঘটলো সেগুলো ঘটা আদৌ উচিত ছিল কিনা, অন্যরকম কিছু ঘটতে পারতো কিনা, কিংবা শিবিরের পক্ষ থেকে যে দাবি জানানো হলো সেই দাবির পরিপ্রেক্ষিতে এখন এনসিপির নেতারা কি বলবেন, নাকি তারা জোটভুক্ত এখন এই কারণেই তাদের ব্যাপারটা মেনে নেবেন। চলুন আলোচনা করে দেখি। বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়েছে এবং সেখানে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। যখন নতুন সরকার আসার পরিপ্রেক্ষিতে অবস্থা একটু নরম মনে হচ্ছে এবং অনেকেই আলোচনা করছেন যে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের উপরে, সেই নিষেধাজ্ঞা উঠে যাবে এবং ধারণা করা হচ্ছে যে সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের যে সকল আইন আদেশ সেগুলোর মধ্যে বেশিরভাগই অকার্যকর হয়ে পড়বে, বেশিরভাগই পাশ হবে না, যার মধ্যে আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা, ছাত্রলীগের নিষেধাজ্ঞা এগুলো বাতিল হয়ে যাবে। তার মানে এপ্রিল থেকে তারা মোটামুটি মুক্ত হয়ে যাবেন, এরকম একটা ভাবনা রয়েছে। ঠিক সেই সময়ই সরকারের সফট কর্নারের সুযোগ নিয়েই ছাত্রলীগ আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তারা একটা দীর্ঘ সময় আধিপত্য বিস্তার করেছে, সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব জানান দিতে হবে, সেই ব্যাপারেই হয়তো তারা পোস্টার মেরেছে। খুবই ভালো কথা যে তারা পোস্টার মেরেছে এবং খুবই ভালো কথা পোস্টার একটা নিষিদ্ধ সংগঠন মারলে তার প্রতিবাদ করবে ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যার ইচ্ছা প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। প্রতিবাদ লিপি তারা প্রশাসনের কাছে দেবে, সেটাও স্বাভাবিক। প্রশাসনকে দাবি জানাবে যে এটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, নিষিদ্ধ সংগঠন কেন এটা করে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সংবাদ সম্মেলনে
ডাকসু নেতা জুবায়ের তিনি ছাত্রলীগকে কুত্তার মতো পেটানোর ঘোষণা দিলেন, যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে, কুত্তার মতো পেটানো হবে। এবং তিনি বললেন যে বিসমিল্লাহ বলে পেটানো শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করা হবে। এই যে ভাষ্য, তার ভাষ্যের একটু অংশ যদিও মানে শব্দগুলো শোনাতে চায় না বলে একটু গণমাধ্যমগুলো ওগুলো একটু সেন্সর করে দিয়েছে, তারপরেও একটু শুনে আসুন যে তিনি কিভাবে কুত্তার মতো পেটাতে চাচ্ছেন মানুষকে। শুনে আসুন। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম এই যে ল্যাঙ্গুয়েজ, মানে যেটা বলছিলাম যে আপনার যেটা পছন্দ হচ্ছে না কিংবা যেটা আপনি মনে করছেন আইন বিরুদ্ধ, সেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, আপনি মিছিল করবেন, আন্দোলন করবেন, সব ঠিক আছে। আপনি প্রক্টরের বরাবর অ্যাপ্লিকেশন করবেন, প্রক্টরকে চাপ প্রয়োগ করবেন, সবই ঠিক আছে, সবই গণতান্ত্রিক। কিন্তু একটি গণতান্ত্রিক দেশে এবং যখন নতুন একটা সরকার, গণতান্ত্রিক সরকার শপথ নিল এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তখন কি আমরা নাগরিক হিসেবে এরকম অধ্যত্ব প্রকাশ করতে পারি যে কাউকে আমি কুত্তার মতো পেটাবো, কাউকে বিসমিল্লাহ বলে মারা শুরু করব, তারপরে মরার পরে আলহামদুলিল্লাহ বলবো? ব্যাপারটা কি এরকম আমরা বলতে পারি? আমার মনে হয় যে বলতে পারি না। এই কারণেই যে চরমতম অপরাধী, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধীরও সেই অধিকার রয়েছে যার নিরাপত্তা বিধান করা হবে, এবং কোনো অপরাধীর গায়ে কোনো মানুষ হাত তুলবে কিংবা আইন নিজের হাতে তুলে নেবে, এই অধিকার কারণ নেই। এই অধিকার কারণ নেই বলেই নতুন সরকার এই যে জুলাই আগস্টে আন্দোলনে পুলিশ হত্যার বিচারের যে কথাগুলো বলছে, সেগুলোতে জুলাই আন্দোলনকারীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। এই কাজগুলো করলে, এই যে আজকে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথাগুলো বলছেন, কোনো একটা সময় হয়তো সময় পরিবর্তন হবে, তখন আপনাদের বিরুদ্ধে আরেক দল এই কথা বলবে, কিংবা আপনাদের এই কথাগুলো রেকর্ড রেখে আরেক দল আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তাতে কি দেশের কোনো উপকার হবে আদৌ? আমার মনে হয় যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সবথেকে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের মুখের ভাষা যদি এই মানে সচেতনতা বিহীন হয়, কিংবা তারা যদি মুখের ভাষা বের করার সময় অসচেতন হয়ে পড়েন এবং মানে কি বলবো যে বেআইনি শব্দ চয়ন করেন, বেআইনি বাক্য প্রক্ষেপণ করেন, এবং যেটা তার অধিকার নয় এবং যেটা বলা একেবারে ক্রিমিনাল অফেন্স, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সাধারণভাবে চলে, তাহলে শুধুমাত্র তার ওই হুমকির প্রেক্ষাপটেই একটা বড় মামলা হয়ে যেতে পারে। এই ধরনের কর্মকাণ্ড কি না করলেই নয়? আপনি প্রতিবাদ করছেন, ঠিক আছে, ওরা কাজ করেছে, আপনি প্রতিবাদ করছেন, আপনি মিছিল করেন, মিটিং করেন, ভিসির কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, আপনি এই পথগুলো, গণতান্ত্রিক যত পথ আছে সেই পথ অবলম্বন করুন। কিন্তু এই যে মানে কি বলবো যে মানে এক ধরনের জঙ্গিপনা, যে আমি ওকে মারবো, বিসমিল্লাহ বলে শুরু করবো, আলহামদুলিল্লাহ বলে শেষ করবো যখন তার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে, এই যে হিংসার মানে ব্যাপারটা ছড়িয়ে দেওয়ার ফলে দেশের আদতে কার লাভ হচ্ছে? আমরা যারা সাধারণ মানুষ, কিংবা আমরা আমাদের পরিবার থেকে যাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাই, তারা কি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো এই ব্যাপারগুলো যদি ঘটতেই থাকে? আমার মনে হয় করবো না। আরেকটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেহেতু আলোচনা করছি, ছাত্র শিবির আজকে একটা অনুষ্ঠান করে তারা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণসভা তারা সম্ভবত করেছে। সেখানে তারা দাবি করেছে যে সকল জুলাই শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জুলাইয়ে যারা নিহত হলেন তারা কি সবাই ছাত্র শিবিরের কর্মী? তারা কি সবাই জামাত ইসলামের কর্মী? বিএনপি তো শুরু থেকেই দাবি করছে 450-র বেশি তাদের ছাত্রদলের নেতা কর্মী নিহত হয়েছে। তাহলে ওই 450 জনও কি দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করতো? দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ মানে কি? দেলোয়ার হোসেন সাঈদী তো জামাতের নেতা, মানে জামাতের আদর্শ লালন করতো। এখন তাহলে এনসিপির মানে যারা এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা কি এখন মেনে নেবে যে তাদের যারা নিহত হয়েছে, মুগ্ধ, আবু সাঈদ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে আবু সাঈদ ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন, যে কারণে আবু সাঈদের ব্যাপারে হতে পারে, কিন্তু মুগ্ধ কি শিবির করতেন? মুগ্ধ কি মানে জামাতের সঙ্গে জড়িত? মুগ্ধর ভাই স্নিগ্ধ, যিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন ঘটা করে, তিনি বলেছিলেন তার বাবা সহ মানে ছোটকাল থেকেই তিনি দেখে আসছেন, বিএনপির আদর্শে বেড়ে উঠেছেন, তার মানে তার পরিবার বিএনপি পরিবার। তাহলে তারা কিভাবে এটাকে মেনে নেবে? আমার মনে হয় যে শিবিরের আজকে যে বক্তব্য, ডাকসুর মানে শিবির নেতারা তো ডাকসুর নেতারও, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আগামীতে তাদের নিজেদের মধ্যে একটা বড় বিভেদের সৃষ্টি করবে। এইভাবে রাজনৈতিক বক্তব্য, জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজনৈতিক বক্তব্য দেওয়াটা তাদের জন্য খুব একটা লাভজনক বোধহয় হলো না। এখন দেখার বিষয় ওই বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল কিভাবে করে, বিএনপি কিভাবে করে, এনসিপি কিভাবে করে, কিংবা বাম দলের যারা রয়েছেন, এই মেঘমাল্লার বসু টসু যারা ওই সময় অগ্রপথিক ছিলেন, অনেকেই বাম দলের এবং বাম ঘরানার প্রায় সবাই মাঠে নেমেছিল, তারা কি বলবে? এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।